আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দ্য ফোর্ট্রেসের সেকেন্ড লাস্ট পার্ট। গত পর্বে আমরা দেখেছিলাম পুরো পৃথিবীতে ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে কেউ আর বাঁচতে পারছে না। তবে শুধুমাত্র নরওয়ে এমন একটি দেশ যা এখন পর্যন্ত টিকে রয়েছে, কারণ সেখানে সেই ভাইরাস এখনও পৌঁছাতে পারেনি। তাই সেটিকে বাউন্ডারি দিয়ে আটকে দেয়া হয়েছে। সেখানে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে যাদের বিশেষ কোনো দক্ষতা রয়েছে, যার ফলে নরওয়ের উন্নতি হতে পারে। কিন্তু নরওয়েতেও এক বড় প্রবলেম দেখা যায়। সেখানকার মাছের মধ্যে ছড়িয়ে পড়ে সবথেকে ডেঞ্জারাস ভাইরাস, যার নাম ব্ল্যাক প্লেগ। কারণ এই ব্ল্যাক প্লেগ নর্মাল প্লেগের থেকে 1000 গুণ বেশি ডেঞ্জারাস, আর এটি এখন ছড়িয়ে পড়ছে ফসল থেকে শুরু করে মানুষের মধ্যে। আর এটি মানুষের মধ্যে সংক্রমিত হলে মানুষ জাস্ট 2 দিনের মধ্যেই মারা যায়। আর এই ভাইরাসের অ্যান্টিডোট তৈরিতে কাজ করছে বায়োলজিস্ট লিজা। হঠাৎ সে এক রহস্যময় পার্সেল পায়। সেই পার্সেলের মধ্যে ছিল একটি ঠিকানা। সে সেই ঠিকানায় পৌঁছে যায়, আর সেখানকার একটি বক্সে পায় অনেকগুলো হার্ড ড্রাইভ। সে খুবই দ্রুত সেগুলো বাসায় নিয়ে আসে, আর সেগুলো অন করতেই একদম স্তম্ভিত হয়ে যায়। আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন পর্ব। স্ক্রিনে দেখা যায় তার পরিচিত এক বিজ্ঞানী কেন। সে কাজ করছে সেই একই ফিশ ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, ভিডিওটি ছিল 6 মাস পুরাতন, কিন্তু ভাইরাস তো ছড়িয়েছে মাত্র কয়েকদিন আগে। তাহলে 6 মাস আগে সে কিসের অ্যান্টিডোট তৈরি করছিল? তাহলে কি ভাইরাসটি ইচ্ছাকৃতভাবেই সেখানে বানানো হয়েছিল? আর যদি হয়ে থাকে, তাহলে কে রয়েছে এর পেছনে? এই প্রশ্নগুলো ঝড়ের মতো তাকে আঘাত করে। সে দ্রুত বাকি ভিডিওগুলোও দেখতে শুরু করে, আর সেখানে যা দেখে তাতে সে একদম স্তম্ভিত হয়ে যায়। ভিডিওতে রয়েছে প্রধানমন্ত্রী ডেকেনের সেক্রেটারি জুরি, স্বাস্থ্যমন্ত্রী বেকা, আর সিকিউরিটি হেড। এদিকে লিজা যে গ্রিনহাউসে কাজ করত, সেখানকার টমেটোতেও ছড়িয়ে পড়েছে একই ভাইরাস। অফিসাররা পরীক্ষা করে জানতে পারে বহু কর্মচারী এরই মধ্যে সংক্রমিত হয়ে গিয়েছে। তাদের থেকেই ভাইরাস ছড়িয়েছে টমেটোতে। ডেকেন সঙ্গে সঙ্গে সেই গ্রিনহাউস বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে। মাত্র 2 দিনেরও কম সময়ে 1000-এর বেশি মানুষ আক্রান্ত হয়ে যায়। সবথেকে ভয়াবহ অবস্থা রাজধানী ব্যারগ্যানকে ঘোষণা করা হয় রেড জোনে। যারা জোর করে শহর ছাড়তে চেয়েছে, সৈন্যরা তাদেরকে গুলি করে মেরে ফেলেছে যাতে ভাইরাস বাইরে ছড়াতে না পারে। এদিকে লিজা যখন বাকি রেকর্ডগুলো দেখে, তখন কেনের কথায় বেরিয়ে আসে আর এক ভয়াবহ সত্য। প্রায় 1 বছর আগে জুরি কেনকে নিয়োগ দিয়েছিল রেডিও ফিশ ভাইরাস নিয়ে গবেষণার জন্য। তার নির্দেশ ছিল আলফা ফার্মাসিউটিক্যাল থেকে 150 মিলিয়ন ভ্যাকসিন তৈরি করতে হবে, যে ভ্যাকসিন রেডিও ফ্লু ভাইরাস ও ব্ল্যাক প্লেগ দুটোতেই নিয়ন্ত্রণ করতে পারে। এই গোপন গবেষণা চলেছিল সেই একই ফিশ ফার্মে। কেউ কিচ্ছু জানত না। তবে তার থেকে বড় কথা, এই 2টি ভাইরাসের যে অ্যান্টিডোট তৈরি করতে বলা হলো, তখন এই ভাইরাস আসেইনি। এই গোপন গবেষণা চলছিল সেই একই ফিশ ফার্মে। কেউ কিচ্ছু জানত না। গবেষণার মাঝেই অ্যাক্সিডেন্টলি সেই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং 2 জন গবেষক সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু এই খবর প্রকাশ করা হয় না। এই সত্য জানার পর লিজার মনে এক ভয়ঙ্কর সন্দেহ তৈরি হয়। এই সব কিছুর পেছনে কি তাহলে প্রধানমন্ত্রী ডেকেন রয়েছে? ভাইরাস ছড়িয়ে দিয়ে পরে হিরোর মতো ভ্যাকসিন নিয়ে হাজির হবে। কিন্তু ডেকেন তো একজন ভালো মানুষ, জনগণের চোখে সে একজন ভালো। তাহলে সে এমনটা কেন করবে? তবু তাকে সত্য জানতে হবে। লিজা সেই ভিডিও নিয়ে যায় বিরোধী দলের নেতা ডেভিডের কাছে। ভিডিও দেখে সেও অবাক হয়ে যায়, কারণ সেও বিশ্বাস করে ডেকেন একজন ভালো মানুষ, সে এমনটা করবে না। তবে ডেভিড এই বিষয়ে সরাসরি ডেকেনকে প্রশ্ন করতে পারবে না, কারণ ডেকেন আসলেই অত্যন্ত জনপ্রিয় একজন ভালো ব্যক্তি। তার বিরুদ্ধে এত বড় অভিযোগ সরাসরি আনা সম্ভব না। তাই তাকে গোপনে তদন্ত করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লিজা হার্ড ড্রাইভগুলো নিজের কাছেই রেখে দেয়। যদি প্রমাণ হয় ডেকেন জড়িত, তাহলে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দেয়া হবে। সেই সাথে ডেকেনকে কঠোর শাস্তি দেয়া হবে। লিজা সম্মতি দিয়ে বাড়ি ফিরে আসে, আর ঠিক তখনই তার বাড়িতে ঢুকে পড়ে চার্লি একদম বিধ্বস্ত। তার স্ত্রী মায়ার কোনো খোঁজ নেই। সে অনেক দিন ধরে একা, আর সদ্য জানতে পেরেছে সে নিজেও ব্ল্যাক প্লেগে সংক্রমিত। শহরের পুলিশ তাকে খুঁজছে। চার্লি এখন লিজাকে তার সত্য ঘটনা খুলে বলে। সে মায়াকে সঙ্গে এখানে আনতে চেয়েছিল। মায়াকে আনতে কোস্টে গেলে এক দালাল তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়, আর সেই ইঞ্জেকশনেই সে সংক্রমিত হয়।
এই কথা শুনেই লিজার সন্দেহ নিশ্চিত হয়ে যায়, ভাইরাস ইচ্ছা করে ছড়ানো হচ্ছে। পরদিন সে একটি পার্কিং লটে গিয়ে ডেভিডের সঙ্গে দেখা করে, সব কিছু খুলে বলে। কিন্তু ডেভিড এবার পিছিয়ে যায়। সে স্বীকার করে লিজার কথা মেনে সে গোপনে তদন্ত শুরু করেছিল, কিন্তু কিছু ভয়ঙ্কর লোক সেই তদন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি তাকে মৃত্যুর হুমকিও দেয়া হয়েছে। আবার তদন্তের চেষ্টা করলে তাকে খুন করা হবে। তাই সে আর এর মধ্যে থাকতে চায় না। শুধু তাই না, সে লিজাকেও বলে এর থেকে দূরে থাকতে। এদিকে প্রধানমন্ত্রী ডেকেনের সেক্রেটারি জুরি স্বাস্থ্যমন্ত্রী বেকার সঙ্গে ভিডিও কলে কথা বলে। খবরটা ছিল ভয়ঙ্কর। তারা আগে যেই ভ্যাকসিন তৈরি করেছিল সেটি এই ভাইরাসের বিরুদ্ধে মোটেই কাজ করছে না, কারণ ভাইরাসটি দ্রুত গতিতে ইভলভ হচ্ছে, অর্থাৎ পুরো দেশ এখন ঝুঁকিতে। জুরি মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নির্দেশ দেয় নতুন এক্সপার্ট টিম তৈরি করতে হবে, নতুন ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করতে হবে এবং এক্ষুনি। লিজা ঠিক করে ফেলে যেই হোক যেভাবেই হোক এই ষড়যন্ত্র সে জনগণের সামনে ফাঁস করবে। সে চার্লিকে নিয়ে পৌঁছে যায় একটি কারখানায়। খবর পেয়েছে যে দালাল চার্লিকে ইঞ্জেকশন দিয়েছিল সে এখানেই আছে। তবে তারা যখন ভেতরে ঢোকে তখনই সিসিটিভির মাধ্যমে পুলিশ চার্লিকে চিনে ফেলে, কারণ তাকে গ্রেপ্তার করতে হবে, সে ইনফেক্টেড। পুলিশেরা অসংখ্য গাড়ি নিয়ে সেই কারখানার দিকে ছুটে আসে, আর ভেতরে দালাল চার্লিকে দেখামাত্র বন্দুক তাক করে। এখানে শুরু হয়ে যায় এক ধস্তাধস্তি, আর এরই মধ্যে একটি গুলি লাগে দালালের গায়ে, যার ফলে সে আহত হয়। ঠিক তখনই পুলিশও চলে আসে। চার্লি, দালালের কয়েকজন সঙ্গে সবাইকে গ্রেপ্তার করা হয়। লিজা হাত উঁচু করে বেরিয়ে আসে। সে বোঝানোর চেষ্টা করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, যে করেই হোক সেই দালালকে বাঁচাতে হবে, কারণ তার পেটেই রয়েছে সেই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু কেউ তার কথা শোনে না। তাকেও গ্রেপ্তার করা হয় এবং জেলে পাঠানো হয়। সেলে বসে লিজার শরীরও খারাপ হতে শুরু করে। তার মনে হয় সেও ইনফেক্টেড, যার ফলে তার স্যাম্পল নেওয়া হয়। আর তাদের কথাবার্তা থেকে বোঝা যায় সবাই মনে করছে লিজাও সেই দালালদের দলেরই লোক, মানে লিজা এখন মারাত্মক বিপদে পড়েছে। কিছুক্ষণ পর জাস্টিস মিনিস্টার এসে তাকে জেরা করে। লিজা জানতে পারে দালাল শুধু মানুষ নরওয়েতে আনার কাজই করে না, সে ড্রাগস ও মানব পাচারের সঙ্গেও জড়িত ছিল। আর সেই দালালই ওই দুইজন মানুষকে নরওয়েতে এনেছিল, যাদের মাধ্যমে ফিশ ফার্মে ভাইরাস ছড়িয়েছিল। এখন এই সমস্ত অপরাধের দায় লিজার ঘাড়েও চাপানো হচ্ছে। লিজা বোঝানোর চেষ্টা করে এতে তার কোনো হাত নেই, কিন্তু সে তার কোনো কথা শুনে না। এরই মধ্যে জাতিসংঘের কাছেও পৌঁছে গিয়েছে সেই ভাইরাসের খবর। ইউএন হেড নরওয়ে মিনিস্ট্রির সঙ্গে মিটিং করে বিস্তারিত তথ্য চায়, কতজন সংক্রমিত এবং কতজন মারা গিয়েছে। কিন্তু নরওয়ের মিনিস্টার প্রধান সিদ্ধান্ত নেয় ভুল রিপোর্ট পাঠানো হবে, কারণ সত্য প্রকাশ করলে নরওয়ের আতঙ্ক পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের বিজ্ঞানীরা তো ভ্যাকসিন তৈরিতে কাজ করছেই, ধীরে ধীরে ভাইরাস শেষ হয়ে যাবে, সে এমনটাই মনে করে। এদিকে সকল সংক্রমিত মানুষকে সামরিক ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়, হসপিটালে আর জায়গা নেই। আর ভাইরাস এতটাই ইভলভ হয়েছে যে সংক্রমিতদের শরীরে বাড়তে থাকে কালো দাগ। ছেলে বসে আতঙ্কে অপেক্ষা করছে লিজা। ডক্টর এসে রিপোর্ট দেয় সে সংক্রমিত নয়। এটি দেখে লিজা হতবাক হয়ে যায়। চার্লির সঙ্গে এত জায়গায় ঘোরার পরও সে কিভাবে সংক্রমিত হলো না। ঠিক তখনই ছেলে আসে, সেই টাকলা অফিসার যাকে সে কেনের ভিডিওতেও দেখেছিল। সে ঠান্ডা গলায় বলে, তুমি ভাগ্যবান, তুমি সংক্রমিত হওনি, কিন্তু তোমার সামনে দুটো পথ। এক, আমাদের সঙ্গে কাজ করে ভ্যাকসিন বানাও। দুই, দালালের মতো তোমাকেও সন্ত্রাসী ঘোষণা করা হবে, আর তোমাকে এই জেলেই পচে মরতে হবে। এই অপমান লিজাকে ক্ষুব্ধ করে তোলে। এতদিন সে সরকারের জন্য গবেষণা করছিল, কিন্তু আজকে সরকারই তাকে ফাঁসাচ্ছে। সে শুরুতে সাহায্য করতে অস্বীকার করে। অফিসার তাকে ভেবে দেখতে বলে চলে যায়। এদিকে জুরি লিজার বাড়ি তল্লাশি করিয়ে তার কম্পিউটারের ডেটা পরীক্ষা করে, আর সেখান থেকে জানা যায় মরার আগে কেন তার সমস্ত গবেষণার বিষয়বস্তু লিজার কাছে পাঠিয়েছিল, আর লিজা তা দেখেছে। জুরি খবরটা জানায় স্বাস্থ্যমন্ত্রী বেকাকে। বেকা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু জুরি তাকে আশ্বস্ত করে চিন্তার কিচ্ছু নেই। এদিকে ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেকেন পুরোপুরি কারফিউ ঘোষণা করে। পরে জুরিকে বলে সব রিপোর্ট WHO-কে দিয়ে দেয়া হোক, বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরাও এই নিয়ে গবেষণা করুক। কিন্তু জুরি সেটি করতে অস্বীকার করে। নরওয়ের বাইরে ইতিমধ্যে বিশৃঙ্খলা চলছে।
এটি জানলে তারা আরও বিশৃঙ্খলা বাড়াবে আর বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেসার তাদের উপরে পড়বে, যার ফলে ডেকনও এখন শান্ত হয়ে যায়। বাইরের আতঙ্ক, ভেতরের অস্থিরতা সবকিছুর মাঝেও সে আপাতত থেমে যায়। অন্যদিকে চার্লিও তখন জেলে। দিনের পর দিন ভাইরাসে সংক্রমিত থেকেও সে এখনও সুস্থভাবে বেঁচে রয়েছে। তার শুধু হালকা জ্বর আর কাশি। ডক্টরদের কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়। তারা সঙ্গে সঙ্গে চার্লির রক্তের নমুনা সংগ্রহ করতে শুরু করে। পরদিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়। নরওয়েতে ব্ল্যাক প্লেগ আরও দ্রুত ছড়ায়। একদিনে 2000-এর বেশি মানুষ সংক্রমিত। এই খবর নিয়ে অফিসার আবারও লিজার কাছে আসে। সে পুরো পরিস্থিতি বোঝায়, শেষবারের মতো অনুরোধ করে ভ্যাকসিন তৈরিতে সাহায্য করতে হবে। কিন্তু লিজা তখনও অটল। তার বিশ্বাস ভাইরাস ছড়ানোর পেছনে ডেকেনেরই হাত। অফিসার এবার সব পরিষ্কার করে বলে, কেনকে দিয়ে ভাইরাস তৈরি করানো হয়েছিল সুরক্ষার উদ্দেশ্যে। যদি বাইরের কেউ নতুন ফ্লু ভাইরাস নিয়ে আসে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া যায়, কারণ দেশের 60% খাদ্য আসে সেই ফিশ ফার্ম থেকে। মাছের ওপর গবেষণা করে আগাম বোঝার চেষ্টা করা হচ্ছিল ভবিষ্যতে কোনো ভাইরাস মাছের মাধ্যমে মানুষে ছড়াবে কি না। সেখানেই আসে ব্ল্যাক প্লেগ ভাইরাস ও রেড আই ফ্লুর ব্যাপারটা। তারা আগেই বুঝতে পেরেছিল এরকম কিছু একটা মাছের মধ্যে রয়েছে, তবে এখনও সেটি ছড়াচ্ছে না। আর সে কারণেই ভ্যাকসিন তৈরির উদ্দেশ্যে 6 মাস আগেই কেনকে ডাকা হয়েছিল। কিন্তু বোঝা যায়নি যে এত দ্রুত সেই ভাইরাস ছড়িয়ে পড়বে। আর এখান থেকেই লিজা বুঝতে পারে এর পেছনে প্রধানমন্ত্রী ডেকেনের কোনো হাত নেই। সে নিজেও জানে না কিভাবে এই ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে। অফিসার বলে, এটাই তোমার শেষ সুযোগ। তুমি যদি না মানো তাহলে তোমাকে আর বাঁচানো সম্ভব না। তোমাকে এমন জেলে পাঠানো হবে যেখান থেকে কোনো দিনও বের হতে পারবে না। আর সবকিছু শুনে লিজা এখন সেই চুক্তিপত্রে সই করে দেয়, যার ফলে তাকে নিয়ে যাওয়া হয় সেই ল্যাবে যেখানে অ্যান্টিডোটের কাজ চলছে। এদিকে পিপিই কিট পরা 2জন লোক চার্লির সেলের সামনে যায়। কার্বন গ্যাস ছেড়ে তাকে সেন্সলেস করার চেষ্টা করে। তারপর ঘর এমনভাবে সাজাতে থাকে যেন চার্লি বিছানায় চাদর দিয়ে আত্মহত্যা করেছে। ঠিক তখনই জেলের এক ডক্টর সেলের দিকে এগিয়ে আসে। 2জন লোক সঙ্গে সঙ্গে পালায়। ডক্টর দ্রুত চার্লিকে হসপিটালে ভর্তি করায়। ভাগ্যক্রমে চার্লি শুধুমাত্র অজ্ঞান হয়েছিল, যার ফলে সে প্রাণে বেঁচে যায়। পরে তাকে সামরিক ক্যাম্পে স্থানান্তর করা হয় অন্য সংক্রমিতদের সঙ্গে। সেখানে লিজা তাকে দেখতে যায়। চার্লিকে জীবিত দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চার্লি জিজ্ঞেস করে, মায়া মানে তার স্ত্রীর কি খবর? লিজা জানায়, কিছুদিন আগেই সে মারা গিয়েছে। চার্লি ভেঙে পড়ে। তখন জিজ্ঞেস করে তার মেয়ের কি অবস্থা। তবে লিজা জানায় সে সুস্থ রয়েছে এবং তাকে একটি অনাথ আশ্রমে রাখা হয়েছে। চার্লির মনে সামান্য শান্তি ফিরে আসে। এদিকে লিজাও তার দল কাজ শুরু করে। তারা জানতে পারে ভাইরাস 3টি ধাপে ইভলভ হয়। প্রতি 48 ঘন্টায় ইভলভের প্রক্রিয়া আরও অন্য লেভেলে চলে যায়। এই কারণেই তৈরি হওয়া প্রত্যেকটা ভ্যাকসিন শরীরে কাজ করছে না। লিজা আবার ফিশ ফার্মের পুরনো ডেটা ঘাটে, প্যাথোজেন শনাক্ত করে, তৈরি করে একটি ওষুধ এমআর ভাইরাস সারাতে পারে না, কিন্তু যারা 2-3 দিনে মারা যাবে তাদেরকে 8-10 দিন সময় দেয়া সম্ভব। সবাইকে এমআর দেয়া হয়। ডেকেন নিজে লিজার সঙ্গে একান্তে দেখা করতে আসে। লিজা তাকে পুরো বিষয় বুঝিয়ে বলে, আর এও বলে আপনার ডিপার্টমেন্টের ভেতর থেকেই কেউ একজন এই ভাইরাস ছড়াচ্ছে। ডেকেন এটি শুনে হতবাক হয়ে যায়। সে ভেবেছিল স্মাগলারদের মাধ্যমেই ভাইরাস এসেছে, কিন্তু লিজা বোঝায় সবথেকে আগে সংক্রমিতদের মধ্যে কেন ছিল। আর কেনের শরীরে যে ভাইরাস ছিল হুবহু সেম টু সেম একই ভাইরাস ছিল মায়ার শরীরে। কিন্তু আমরা তো জানি 2 দিন পর পর ভাইরাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 6 মাস আগের ভাইরাস আর 6 মাস পরের ভাইরাস কিভাবে মিলল? তার মানে এটিকে তৈরি করা হয়েছে আর সেটিকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে। তবে শরীরে একবার ঢুকে গেলেই সেটি 2 দিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেকেন এখন এটি শুনে স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সে এ ব্যাপারে কিছুই জানে না। এখন তার সন্দেহ পড়ে তার সঙ্গী জুরির উপরে। ডেকেন কথা দেয় যদি সত্যিই তার বিভাগের কেউ জড়িত থাকে তাহলে সে কাউকে ছাড়বে না, জনগণের সামনে নিয়ে আসবে। এই কথা শুনে লিজা বেশ কিছুটা খুশি হয়। সে বুঝতে পারে ডেকেন এই ব্যাপারে আসলেও কিছুই জানত না। লিজা আবার ল্যাবে ফিরে যায়। সেদিন আসা রোগীদের রক্ত পরীক্ষা করতে থাকে। হঠাৎ একটি নমুনা তার চোখে পড়ে। একজন রোগীর শরীরের ভাইরাস ধীরে ধীরে কমছে, আর সে অন্য কেউ নয়, চার্লি। ডক্টরদের সঙ্গে কথা বলে জানা যায়
চার্লির রক্তে অদ্ভুতভাবে আগে থেকেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ছিল। এই কারণেই সে এতদিন বেঁচে রয়েছে আর ধীরে ধীরে সুস্থ হচ্ছে। লিজা সঙ্গে সঙ্গে বুঝতে পারে, তার মানে চার্লির রক্ত দিয়েই তৈরি করা সম্ভব সেই ভাইরাসের অ্যান্টিডোট। সে দ্রুত এখন চার্লির দিকে রওনা দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। দুজন অচেনা লোক ইতিমধ্যে মিলিটারি ক্যাম্প থেকে চার্লিকে নিয়ে বের হয়ে গিয়েছে। গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলের গভীরে। তারা চায় তাকে মেরে ফেলতে। অতএব এখানে কোনো একটি শক্তি রয়েছে যারা চাচ্ছে না এর অ্যান্টিডোট তৈরি করা হোক। তবে তার আগেই পেছন থেকে হাজির হয় বেশ কিছু আর্মি, আর তারা গুলি করে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলে আর চার্লিকে আবারও সেখান থেকে নিয়ে যায়। কিন্তু এই সৈনিকরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা এখনও কেউ জানে না। এদিকে জুরি তার বাড়িতে প্রেস কনফারেন্সের প্রস্তুতি নিচ্ছিল। তার সহকারী এসে জানায় ডেকেন গোপনে WHO-কে এই ভাইরাসের ব্যাপারে খবর দিয়েছে। একটি সুইস বিজ্ঞানী দল নরওয়েতে এসে ভ্যাকসিন তৈরিতে সাহায্য করবে। এই খবর জুরিকে বিস্মিত করে দেয়, কারণ সে চায় না ভাইরাস এত দ্রুত শেষ হয়ে যাক। ডেকেন নিজে সুইস বিজ্ঞানীদের স্বাগত জানাতে আসে, কিন্তু হঠাৎ তাদেরকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়, কারণ তাদের আবেদন নাকি নরওয়ে সরকারের পক্ষ থেকে অনুমোদিত না, অর্থাৎ তাদের কোনো খরচপাতি সরকার বহন করবে না। এটি শুনে ডেকেন অবাক হয়ে যায়। সে স্বয়ং প্রধানমন্ত্রী, তাহলে এরকম উল্টাপাল্টা নির্দেশ কে দিল? ঠিক তখনই সেখানে চলে আসে 3টি সামরিক হেলিকপ্টার, আর মিলিটারিরা ঘোষণা করে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে, তারাই এখন দেশ চালাবে, আর যেই তাদের কথা অমান্য করবে তাদেরকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হবে। ডেকেনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাসায় ফিরে জুরি স্বীকার করে এই সবই তার পরিকল্পনা। সে নিজেই বিজ্ঞানীদেরকে সরিয়ে দিয়েছে। প্রথমে ডেকেন কিছুই বুঝতে পারে না। তারপরে জুরি বলে 8 মাস আগে ফিশ ফার্মে অসুস্থ মাছ পাওয়া গিয়েছিল। ম্যানেজার গোপনে ওষুধ দিয়ে সেগুলোকে সুস্থও করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় তখন কেনকে গবেষণার জন্য ডাকে। সেখানেই আবিষ্কার করা হয় রেড আই ফ্লু আর ব্ল্যাক প্লেগ, যা তখন থেকেই মাছের মধ্যে ছিল। তবে কেন ভ্যাকসিন তৈরি করে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনে। দূষিত মাছগুলোকে ধ্বংস করে দেয়া হয়। তবে কোনো একটি মাছ কোনোভাবে তীরে পৌঁছে যায়, আর সেটি ইঁদুর খেয়ে সেটি পুরো শহরে ছড়িয়ে দেয়। এরই মধ্যে কেন ও তার সহকর্মীরা সংক্রমিত হয়ে মারা যায়। জুরি এতদিন ডেকেনকে কিচ্ছু জানায়নি। পরে সে ঠিক করে সে ভাইরাস আরও ছড়িয়ে দেবে, এমনই দেশের বাইরে পৌঁছাতেও সাহায্য করবে। বিশ্বজুড়ে মৃত্যুর আতঙ্ক তৈরি হলে সে ডেকেনকে সরিয়ে নিজেই ক্ষমতায় বসবে। ডেকেনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু এখন তার হাতে কিচ্ছু নেই, কারণ মিলিটারিরা অলরেডি দেশকে দখল করে নিয়েছে, আর তারা এখন জুরির কথায় চলছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এদিকে লিজা চার্লির নিখোঁজ হওয়ায় ভেঙে পড়ে। ঠিক তখনই খবর আসে তার নিজের ছেলেও ব্ল্যাক প্লেগে সংক্রমিত, যার ফলে লিজা আরও ভেঙে পড়ে। হঠাৎ এক নারী পুলিশ অফিসার এসে তাকে নিয়ে যায় এক গোপন গুদাম ঘরে, আর সেখানেই চার্লি ছিল। তার শরীর থেকে ভাইরাস পুরোপুরি সেরে গিয়েছে। একজন মিলিটারি অফিসার এগিয়ে এসে সে জানায় অনেক আগে থেকেই সে জুরির পরিকল্পনা জানত, কিন্তু তার পদ ছোট হওয়ায় সে তাকে আটকাতে পারেনি। তবে সে তখন থেকেই চিন্তা করে সে গোপনে দেশকে বাঁচানোর কাজ করবে। তবে চার্লির রক্ত থেকে যে অ্যান্টিডোট তৈরি সম্ভব এটি জুরির কানে চলে গিয়েছিল, তাই সে গোপনে চার্লিকে মারার পরিকল্পনা করে। তবে এটি এই আর্মি অফিসার যখন জানতে পারে, তখন সে ঠিক করে সে যে করেই হোক চার্লিকে বাঁচাবে। আর এখন সে লিজাকে এখানে নিয়ে আসে আর বলে চার্লির রক্ত দিয়ে সেই অ্যান্টিডোট বানাতে। কথা শোনামাত্র লিজা সেই মিলিটারি অফিসারকে ধন্যবাদ জানায়, আর সঙ্গে সঙ্গে রক্ত কালেক্ট করে। ল্যাবে ফিরে শুরু হয় শেষ লড়াই। সে রাত জেগে গবেষণা করে এবং অ্যান্টিডোট তৈরি করে। কিন্তু সবথেকে বড় পরীক্ষা এখনও বাকি। সে সবার প্রথমে সেটি ইনজেক্ট করে তার ছেলের ওপরে। আর সবথেকে বড় ব্যাপার, এক রাতের মধ্যেই তার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এ থেকে বুঝতে পারে অ্যান্টিডোট কাজ করছে। কিন্তু এই খবর জুরির কানে পৌঁছাতেই সে রেগে যায়। সে গোপনে একটি টিমকে আদেশ দেয় লিজা, তার ছেলে আর চার্লি সবাইকে হত্যা করতে হবে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সেই বিশ্বস্ত সৈনিক লিজা তার ছেলে ও চার্লিকে সরিয়ে নেয় নিরাপদ স্থানে। আর যাওয়ার আগে লিজা ভ্যাকসিনের সম্পূর্ণ ফর্মুলা পাঠিয়ে দেয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে, যাতে দ্রুত উৎপাদন শুরু করা যায়, যাতে ভাইরাস নিয়ন্ত্রণে আনা যায়।
কয়েকদিন পর সৈনিক চার্লি তার মেয়ে লিজা এবং লিজার ছেলেকে একটি নিরাপদ দ্বীপে রেখে আসে। সেখানে নতুন শুরু হয়, নতুন জীবন। লিজা ও চার্লি সিদ্ধান্ত নেয় এবার তারা শুধু বাঁচবে স্বাভাবিকভাবে। কিন্তু অন্যদিকে কাহিনী আবারও কিছুটা ব্যতিক্রম হয়ে যায়। জুরি প্রকাশ্যে ডেকেনকে পদত্যাগ করতে বলে, আর ডেকেনকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়। কিন্তু তাকে কেন বাধ্য হতে হলো এটি এখানে এখনো বলা হয়নি। আরও একটি বিষয় এই মুভিতে বলা হয়নি যে চার্লিকে সেই ইনজেকশন পুশ করলেও সে কিভাবে সেই ভাইরাস থেকে বেঁচে গেল। হতে পারে জন্মগতভাবেই তার শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক ভালো ছিল। আর এরই মধ্য দিয়ে সিরিজটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।